নমস্কার। আপনারা যারা গুরুজন রয়েছেন, আপনাদের বার্ধক্য ভাতা যাদের রয়েছে, যাদের প্রতিবন্ধী ভাতা রয়েছে, একই সাথে বিধবা ভাতা নিয়ে আপনাদের সকলের জন্য রয়েছে বিরাট সুখবর। অবশেষে আপনাদের টাকা সরকারি তহবিল থেকে ঢুকছে। তো কাদের টাকা ঢুকছে, কাদের টাকা ঢুকছে না, এই মুহূর্তে আপনাদের কি করা উচিত টাকা এখনও না পেলে? একই সাথে আপনারা যারা কত টাকা পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে এবং কবে পাচ্ছেন এই মাসে, যারা পেয়ে গেছেন তারা কি পরের মাসে পাবেন, সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ টাকা দেয়া এই মুহূর্তে শুরু হয়ে গেছে। যারা পাননি তারা কি করবেন, সমস্ত কিছু এ টু জেড বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা আমার প্রবীণ বন্ধু রয়েছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এখানে দেখুন কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং এখানে অল নোটিফিকেশানে ক্লিক করে কালারটা সাদা করে দিন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। তো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গে ভাতা প্রকল্পর মধ্যে সবথেকে বড় ভাতা যদি বলি আমি, বার্ধক্য ভাতা আমার মনে হয়। তারপরের পর্যায়ে রয়েছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এদের সবার প্রথম রাজ্য সরকার তথা দেশকে সবার প্রথম কিন্তু এদেরকে বেশি গুরুত্ব দিতে হয় এবং প্রত্যেকটা যুব সমাজ কিন্তু এই মুহূর্তে আমরা পরিশ্রম করতে পারি, অনায়াসে নিজের অন্তত রুজির টাকাটা বা খাওয়া দাওয়াটা জোগাড় করতে পারি। কিন্তু যদি প্রবীণ আমার দাদু দিদার কথা বলি, যারা শারীরিকভাবে সেরকমভাবে সচল নয়, তাদের এই টাকাটা যে কতটা কাজে আসে শুধুমাত্র তারাই বোঝে এবং তারাই পরিবারই বোঝে। যাদের বাড়িতে প্রবীণ নাগরিক রয়েছে, প্রবীণ দাদু দিদা রয়েছে, তাদের প্রথমেই তাদের প্রয়োজন। তারপরে যারা রীতিমতো প্রতিবন্ধী বোন দিদি রা রয়েছেন, যাদের অ্যাকচুয়ালি এই টাকাটা যোগ্য এবং তারা কতটা নির্ভরশীল আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, এই ভাতা অবশেষে রাজ্য সরকার শুরু করেছে। তো এক্ষেত্রে আপনাদের পুরো বিষয়গুলো বলি। প্রথমেই বলে রাখি, এই যে আগে এই ভাতা কিন্তু ছিল 1000 টাকা মাসে এবং রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে এটাকে দ্বিগুণ করবে, আগের সরকারের থেকে বাড়াবে। তো বাড়িয়েছে, কিন্তু দ্বিগুণ আর করেনি। এই 2000 দ্বিগুণ 2000 হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বাজেট পেশকালে পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভাতা আগের সরকার যা দিত এই সরকার তা বাড়িয়ে দেবে, কিন্তু ডবল না, অর্ধেক বাড়াবে, অর্থাৎ 50% বৃদ্ধি করবে। এখন ভাতা বেড়ে 1500 টাকা মাসে হয়ে গেছে, অর্থাৎ বার্ধক্য ভাতা বলো, বিধবা ভাতা বলুন, একই সাথে আপনাদের প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটা ভাতা 500 টাকা করে বেড়ে প্রত্যেক মাসে 1500 টাকা হয়েছে। এবং কবে থেকে কার্যকর হয়েছে? আগস্ট মাস থেকেই সম্পূর্ণ টাকা পাওয়া যাবে। 17ই আগস্ট সরকারি কোষাগার থেকে ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা যোজনার টাকা। সাথে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু ধাপে ধাপে শুরু হয়ে গেছে। আপনাদের যাদের বার্ধক্য ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতা রয়েছে, কিংবা আপনাদের বিধবা ভাতা রয়েছে, তাদের ভাতা ঢুকতে শুরু হয়েছে। লক্ষ্য একটাই, বয়স্ক এবং দুর্বল নাগরিকদের চিকিৎসা এবং জীবনদায়ী ওষুধের খরচের কথা মাথায় রেখে এই আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার। কিন্তু আমার মনে হয় যে অন্নপূর্ণা যোজনার মতো যোজনা, যেখানে 3000 টাকা দেওয়া হয়, যারা শারীরিকভাবে এখনও সক্ষম, মানে 60 বছরের নিচে যারা রয়েছে, 25 বছরের ওপরে যারা রয়েছে, সেই সমস্ত মহিলা, এদিকে যে সমস্ত বৃদ্ধা 60 বছর হয়ে গেছে, হয়তো অনেকেই রয়েছে পরিবারের কেউ দেখে না, একা জীবনযাপন করতে হয়, যেখানে তার এই সময় চলাটাও প্রায় সমস্যার মধ্যে দিয়ে যায়, সেখানে আর্থিক পরিস্থিতিকে সামাল দিয়ে নিজের খাবার জোগাড় করে মানে নিজেকে ঠিকঠাকভাবে চালানো কিন্তু দুষ্কর হয়ে পড়ে। সেক্ষেত্রে আমার মনে হয় 3000 টাকাও এই প্রকল্পে ন্যূনতম হওয়া উচিত।
আমার সবসময় মনে হয় আপনাদের কি ব্যক্তিগত মতামত এ বিষয়ে অবশ্যই বলুন, যে যারা রাজ্যের প্রবীণ, যাদের শারীরিক সক্ষমতা নেই, তাদের 3,000 টাকা দেওয়া উচিত কি উচিত না, অবশ্যই এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ জানাবো রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে প্রবীণ যারা রয়েছেন বার্ধক্য ভাতা অবশ্যই 3,000 টাকা বা এই ভাতাগুলোকে একটু বাড়িয়ে দেওয়া হোক। তো এক্ষেত্রে বলে রাখি, বার্ধক্য ভাতা কারা পাচ্ছেন, যারা পাননি কী করবেন সমস্তটা বলছি। প্রথমে বলে রাখি, ওল্ড এজ পেনশন যেটা রয়েছে, এর মূল যোগ্যতা কিন্তু ন্যূনতম 60 বছরের থেকে বেশি হতে হবে। 1 মাসও কম হলে বা একদিনও কম হলে কিন্তু আপনি পাবেন না। এবং বাধ্যতামূলক প্রমাণ হিসাবে আপনাকে বয়সের শক্ত প্রমাণ, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটের তারিখ কিন্তু ডেট একই হতে হবে। অনেকের ক্ষেত্রে আধার কার্ডের ভোটের জন্মের তারিখ একটা, ভোটার কার্ডে জন্মের তারিখ একটা, সেগুলো কিন্তু কারেকশান করে নেবেন। যাদের ঠিক আছে, যাদের হুবহু ঠিক আছে তারা পাচ্ছেন। একই সাথে বিধবা ভাতা, উইন্ডোজ পেনশন যেটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বামীর মৃত্যু এবং মহিলারা বর্তমানে একা থাকেন, তো স্বামীর ডেথ সার্টিফিকেট কিন্তু লাগবে, আয়ের প্রমাণসীমা লাগবে, এই দুটো ডকুমেন্ট কিন্তু তাদের লাগছে। একই সাথে বলে রাখি, প্রতিবন্ধী ভাতা যাদের রয়েছে, ন্যূনতম 40% বেশি শারীরিক প্রতিবন্ধিতা থাকতে হবে। মানে প্রতিবন্ধী হিসাবে সরকারি নিয়ম অনুযায়ী 40% ডিসেবিলিটি থাকতে হবে, সে যে বিষয়ই হোক না কেন 40% ডিসেবিলিটি থাকতে হবে, এবং সরকারি হাসপাতাল বা অনুমোদিত কোনো কর্তৃপক্ষের দেওয়া কী হচ্ছে সার্টিফিকেট লাগবে, ডিসেবল সার্টিফিকেট লাগবে বা প্রেসক্রিপশন লাগবে, যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে 40% ডিসেবিলিটি রয়েছে। 40% বা তার বেশি ডিসেবিলিটি থাকলেই আপনারা কিন্তু পাবেন। এই ডকুমেন্ট কিন্তু প্রথমে আপনাদের লাগছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য ডকুমেন্ট রিকোয়ার। এবং কী কী লাগবে, এক ব্যক্তি এক প্রকল্প পাবেন সরকারি সহায়তা অনুযায়ী। এখানে কিন্তু বলে রাখি, এই একটি পরিবারে ধরুন অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, ঠিক আছে, এই অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, তার মানেই যে বার্ধক্য ভাতা পাবে না এমন বিষয় নয়। তার মানেই যে অন্নপূর্ণা যোজনা পাচ্ছে মানেই যে পরিবারের কেউ অন্য কোনো ভাতা পাবে না এমন বিষয় নয়। পরিবারের একটি পরিবারে একজন ব্যক্তি একটাই প্রকল্প পেতে পারে। বাতিলের যোগ্যতা এবং ভুল ধারণা একটু বলে রাখি, একজন ব্যক্তি একই সাথে বার্ধক্য ভাতা বা অন্যান্য সরকারি ভাতা, যেমন কৃষক বন্ধু, অনেকে কৃষক রয়েছেন, কৃষক আমার বন্ধু রয়েছেন যারা বার্ধক্য ভাতার আন্ডারে আছেন, তো তারা যে কোনো একটা ভাতা পাবেন, কৃষক ভাতা বা বার্ধক্য ভাতা যে কোনো একটা পাবেন। এই একই ব্যক্তি দুটি আলাদা আলাদা উৎস থেকে ভাতা যদি করেন, একই ব্যক্তি যদি দুটো ভাতা করেন তাহলে কিন্তু বাতিল হবে। এবার এটা হতে পারে যে আপনার একটি পরিবারে একাধিক যোগ্য ব্যক্তি থাকতে পারে। উদাহরণস্বরূপ, একটি পরিবারের মধ্যে একজন বৃদ্ধ বাবা রয়েছে, বার্ধক্য ভাতা পাচ্ছেন, একজন বিধবা নারী রয়েছে, বিধবা ভাতা পাচ্ছেন, একজন বিশেষ করে ক্ষমতা সম্পন্ন প্রতিবন্ধী রয়েছে, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তিনজনে আলাদা আলাদা ভাতা পেতেই পারে, কিংবা বাড়িতে আরও একজন রয়েছে যে মহিলা অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য, সে অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতাও বা অন্নপূর্ণা যোজনা ভাতাও পেতে পারেন। তো একসাথে একজন ব্যক্তি দুটো পেতে পারেন না, কিন্তু পরিবারে একাধিক ব্যক্তি আলাদা আলাদা ক্যাটাগরির আন্ডারে এ প্রকল্পের আওতায় আসলে তারা পেতে পারেন। বিষয়টায় অনেকে জিজ্ঞাসা ছিল, আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আপনাদের বলে রাখি যে টাকা অ্যাকাউন্টে ঢোকার 4টি প্রধান ব্যাংকিং শর্ত। সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকে, শুধুমাত্র আবেদনকারীর নিজের নামে থাকতে হবে, স্বামী স্ত্রী বা সন্তানের নামে জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ঢুকতে সমস্যা হলেও হতে পারে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে এনপিসিআই ম্যাপিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকতে হবে, যাতে সরকার তহবিল থেকে সরাসরি অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারে। অর্থাৎ আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, যাতে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা সরকারের ট্রেজারি থেকে আপনাদের দিয়ে দিতে পারে। একই সাথে বলে রাখি, আধার লিঙ্ক, ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকা সম্পূর্ণ বাধ্যতামূলক, এবং ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকে দিয়েছেন, ডিবিটি লিঙ্ক করেছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটি কি সক্রিয় থাকা দরকার, 6 মাসের মধ্যে অন্তত লেনদেন হয়েছে এমন ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, তাহলেই কিন্তু আপনি টাকাটা পাবেন, তাহলেই কিন্তু আপনি যোগ্য। কেমন? এবার বলে রাখি, পোর্টালের স্ট্যাটাস চেক করা সহজ ধাপ। প্রথমে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে স্কিমের নাম সিলেক্ট করুন, তারপরে সার্চ করুন। আপনাদের একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই আমি। সরাসরি আপনারা কি হচ্ছে গুগলে চলে যাবেন, আপনার ফোনেই গুগল দেখবেন একটা ক্রম রয়েছে, ওখানে ক্রমে চলে যাবেন, গিয়ে এখানে লিখবেন সামার্থ। কি লিখবেন? সামার্থ। এই যে এখানে স্পেলিং দেখতে পাচ্ছেন SAMARTH, এটা সম্রাট অনেকে বলে সামার্থ, হ্যাঁ উচ্চারণ সামার্থ হয়। সামার্থ
gov.in, এখানে দেখতে পাচ্ছেন সামার্থ wbgov.in, এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই বার্ধক্য ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা এবং একই সাথে আপনার হচ্ছে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা আর হচ্ছে বিধবা ভাতার জন্য এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনারা সিলেক্ট করবেন আপনি যে আন্ডারে পড়ুন। ধরুন আপনি বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আপনি ধরুন প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এটাই ক্লিক করবেন। যদি ধরুন আপনি বিধবা ভাতার জন্য করতে চান তাহলে এটাই সিলেক্ট করবেন। যদি আপনি বার্ধক্য ভাতার জন্য করতে চান তো এটা সিলেক্ট করবেন। করার পর এখানে তিনটে অপশান দেখতে পারবেন। একটা হচ্ছে এখানে আপনারা দেখছেন একটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন তিনটে অপশান, একটা বেনিফিশিয়ারি আইডি, ফোন নাম্বার, আধার নাম্বার। তো আমি সবসময় বলবো ফোন নাম্বার যেটা দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বার দিয়ে চেক করতে পারেন। বেনিফিশিয়ারি আইডি যদি থাকে চেক করবেন। আর সবথেকে ভালো কথা আধার কার্ড সবার কাছে আছে, আধার নাম্বার সবার জানা, খোঁজাখুঁজির দরকার নেই। আধার নাম্বার সিলেক্ট করে আধারের যে নাম্বারগুলো আছে সেটা এখানে সম্পূর্ণভাবে টাইপ করে দেবেন। টাইপ করার পর এখানে দেখবেন একটা ক্যাপচার রয়েছে 16 আর 8, যোগ করলে কত হয় সেটা বসিয়ে দেবেন। যেমন এখানে আপনার আলাদা আলাদা থাকবে, যোগ করবেন বসাবেন। 16 8 কত হয় 24, এখানে আমি যেমন 24 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে 24 বসিয়ে দিচ্ছি, যেরকম আপনার থাকবে সেই অনুযায়ী আপনি বসাবেন। আর এখানে আধার নাম্বারটা বসাবেন, বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। যেই সার্চ অপশানে ক্লিক করবেন তৎক্ষণাৎ কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনার দেখুন 26 27 এপ্রিল মাসে পেমেন্ট হয়েছে কিনা, 26 27 মে মাসে পেমেন্ট হয়েছে কিনা, 26 27 জুন মাসে পেমেন্ট হয়েছে কিনা, 26 27 আগস্ট জুলাই মাসে পেমেন্ট হয়েছে কিনা এবং আগস্ট মাসে পেমেন্ট হয়েছে কিনা দেখাবে। যেমন এখানে এপ্রিল মাসে যদি দেখেন হ্যাঁ পেমেন্ট পেয়েছেন এই ব্যক্তি, ঠিক আছে। প্রথমেই দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি দেওয়া থাকবে, তারপরে কোন ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার, তারপরে মান্থ, আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনার এবং তারপরে পেমেন্ট স্ট্যাটাস থাকবে। এই জায়গাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেমন এখানে আপনি যদি যেমন এখানে দেখতে পাচ্ছি 2026 এপ্রিল মাসে ইনি কিন্তু টাকা পেয়েছেন, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছেন, কিন্তু মে মাসে ইনি টাকা পাননি, পেমেন্ট নট ইনিশিয়েটিভ দেখাচ্ছে, তাহলে টাকা কিন্তু পাননি। একই সাথে জুন মাসে ইনি টাকা পেয়েছেন, জুলাই মাসে ইনি টাকা পেয়েছেন, কিন্তু আগস্ট মাসে টাকা পাবেন, কারণ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে টাকা পাবেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস। কি লেখা আছে? পেমেন্ট আন্ডার প্রসেস, মানে পেমেন্ট এই মুহূর্তে ঢোকার সময় শুরু হয়ে গেছে। হয়তো 1-2 দিনের মধ্যে, আমি এনার অ্যাপ্লিকেশান দেখে এনাকে বলে দিয়েছি 1-2 দিনের মধ্যে এনার টাকা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। এই একই রকমভাবে আমি চেক করে দেখিয়েছি ওনাকেও বলে দিয়েছি যে ধরুন 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা ঢুকছে, খুব দেরি হলে, কারণ এখানে সরকার পেমেন্ট করে দিয়েছে, প্রসেস চলছে, সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ব্যাঙ্কের থ্রু আপনার অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে টাকা ঢুকে যাবে। যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, আপনার ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হয়ে সরাসরি ওখানে দেখতেও পারবেন প্রথমে অ্যাপ্রুভ কিনা, এবং তারপরে নিচে গেলে আপনি দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস। যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখেন, কংগ্রাচুলেশন, আপনি সপ্তাহখানিকের মধ্যেই, মানে 1 সপ্তাহের মধ্যে, হয়তো 2 দিনের মধ্যে, হয়তো কালকেই কিংবা আজকেই টাকা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এবার এখানে বলে রাখি পেমেন্ট সাকসেস যদি অ্যাপ্রুভ দেখায় এর অর্থ হচ্ছে খুব শীঘ্রই আপনি টাকা পাবেন। পেমেন্ট আন্ডার প্রসেস, নট ইনিশিয়েটিভ, এগুলো যদি দেখায় সরকারি কোষাগার থেকে আপনার নামে টাকা রিলিজ করা হয়েছে বা অ্যালার্ট করা হয়েছে, ব্যাংকে ক্রেডিট হওয়ার প্রসেসিং চলছে আগস্ট মাসের, এর 1-2 সপ্তাহের মধ্যে, মানে এটা দেখালে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে বা খুব জোর হলে 5 দিনের মধ্যে আপনি টাকা পাবেন। আন্ডার ইনকোয়ারি যদি দেখায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটাই অ্যাপ্রুভ হয়নি, ভেরিফিকেশান চলছে, ওয়েট করতে হবে। আর যাদের রিজেক্টেড দেখাবে তারা সরাসরি অর্থ হচ্ছে যে কোনো কারণে আপনার বাতিল করা হয়েছে, সেই জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এবং মানে যাদের রিজেক্টেড দেখাবে ওয়েট করবে না, সরাসরি আঞ্চলিক কার্যালয়ে, বিডিও, এসডিও অফিস যেটা আপনার সামনে পড়বে, পঞ্চায়েত, সেখানে যাবেন, বলবেন আমারটা রিজেক্ট দেখাচ্ছে, আমি অ্যাপ্লিকেশন সব ঠিক দিয়েছি, আমি সঠিক রয়েছি, আমি যোগ্য। তারা একবার মিলিয়ে দেখবে, যে ভুল আছে সেগুলোকে ঠিক করে দেবে। কোনো জায়গায় যদি ভুল হয়, বিশেষ করে অনেকের বললাম যে আধার কার্ডে একটা জন্মের সার্টিফিকেট, প্যান কার্ডে একটা জন্মের সার্টিফিকেট, সুনির্দিষ্ট জন্মের সার্টিফিকেট করার জন্য ওনার উপদেশ দেবে এবং সমস্তটা কারেকশন করে আবার ভেরিফিকেশন করে আপনাকে টাকা দেবে। তো সেই কারণে রিজেক্টেড আছে কিনা সেটাও দেখে নেবেন। আর এই দুটো যদি থাকে, এই 3টে থাকে, তাহলে আপনার কোনো রকম চিন্তার বিষয় নেই, কাজ চলছে। প্রথম দুটো থাকলে কংগ্রাচুলেশন, আপনি টাকা পাবেনই পাবেন। আন্ডার প্রসেস যাদের রয়েছে ওয়েট করতে হবে যে ভেরিফিকেশন হওয়া পর্যন্ত, ঠিক আছে।
এবার বলে রাখি স্ট্যাটাস রিজেক্ট করলে আপনি কি করণীয়, ওই যে বললাম প্রথমে আপনার অরিজিনাল যে আধার কার্ড আছে সেই আধার কার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি যদি জানেন সেটা নিয়ে সরাসরি আপনার নিকট পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিসে যোগাযোগ করুন এবং আঞ্চলিক আধিকারিকদের সাথে আপনার আর দেখান যে কেন নামের বানাম ভুল আছে বা বয়স ভুল আছে, যেগুলো যা কারণেই হোক না কেন সেটাকে ঠিক করে দেবে, আবার রিঅ্যাপ্লাই আপনি করে দেন, কারণ যাতে আপনার পরের মাসে অন্তত টাকাটা পেতে পারেন। ঠিক আছে, নতুন আবেদনের নিয়ম এবং প্রয়োজনীয় নথিপত্রের কথা যদি বলি, যারা নতুন আবেদন করতে চান, আবেদন করেননি, তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের বর্তমানে অনলাইন আবেদন বন্ধ রয়েছে। জনকল্যাণমূলক শিবির কিংবা পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা বিডিও অফিসে গিয়ে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কিন্তু এই মুহূর্তে বন্ধ। কেমন অনলাইনে আবেদন হলে আপনাদের একটু ভালো হতো জানি, কিন্তু সরকার যেহেতু এখনও অনলাইনে খোলেনি, তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে, পরিবারের কারোর সাহায্য নিয়ে আপনি যেতে পারেন। যারা নতুন আবেদন করতে চান তারা অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের 1 কপি ছবি এবং অরিজিনাল নেবেন, পাসপোর্ট সাইজের ছবি নেবেন অন্তত 2টো, ঠিকানার প্রমাণপত্র নেবেন, ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবি নেবেন এবং নির্দিষ্ট সংশয়পত্র ও ডেথ সার্টিফিকেট নেবেন, মানে বার্থ সার্টিফিকেট যদি থাকে নেবেন, বা তার অনুযায়ী যে আপনার বয়স যে সীমা সেটা দেখার জন্য কোনো প্যারামিটার থাকলে সেটা নিয়ে যাবেন, যাতে আপনার বয়স চিহ্নিতকরণ করা যায়। ঠিক আছে, এবং সরকারি ভাতায় আবেদনের 100% বিনামূল্যে, এটা মাথায় রাখবেন, এবং কাউকে টাকা দেবেন না, ওটিপি দেবেন না, এটা কিন্তু মনে রাখবেন, যাতে আপনার কষ্টের টাকা কোনো রকমভাবে বিফলে না যায়। তো এই মুহূর্তে কেবলমাত্র এটা ভাতা নয়, এটি সম্মান এবং অধিকার আপনাদের। আমি বলবো যারা প্রবীণ নাগরিক, আমার দাদু দিদা রয়েছেন, যাদের 1,500 টাকা প্রতি মাসে তো সরকার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা হিসাবে দিচ্ছেন, আমার মনে হয় এটাকে আরও 1,500 বাড়িয়ে 3,000 করে দেওয়া উচিত। এই ভাতাটা খুব প্রয়োজন, যদিও সরকারের সমস্তটা দেখতে হয়, যে সরকারের বাজেট সমস্ত কিছু দেখেই দেওয়া হয়, তাও অনুরোধ রইল সরকারের কাছে। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে, যে 1,500-এর বদলে 3,000 আপনাদের দিলে কতটা আপনাদের ভালো হবে, বা আপনাদের কি মতামত রয়েছে? অবশ্যই আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং সঠিক নিয়ম মেনে আবেদন করুন। ব্যাংকের শর্তগুলো, ডিবিটি লিঙ্ক এবং ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন এবং নিশ্চিত করুন আপনি যোগ্য কিনা, এবং যদি যোগ্য না হন, বাদ যান, তাহলে অবশ্যই রিঅ্যাপ্লাই করুন। আর সাথে বলে রাখি, অবশ্যই কিন্তু যেভাবে বললাম সেভাবে আপনার স্ট্যাটাস চেক করুন, যে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে। আর যদি স্ট্যাটাস দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন যে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। একই সাথে আপনি কোন জেলা থেকে বিলং করেন, আপনার জেলার নামটা অবশ্যই জানান, কারণ আপনার জেলাভিত্তিক কোনো ইনফরমেশান পেলে এই ভাতা নিয়ে অবশ্যই জানাবো। আপনি কোন জেলায় থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনাদের অবশ্যই নির্দ্বিধায় যে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।